প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। অভিবাদন নেবেন, শুভেচ্ছা নেবেন ভালোবাসা, আর জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে RTV সাজিয়েছে জমজমাট রঙিন আপনাদের জন্য দারুণ সব আয়োজন। আর এই মুহূর্তে আমি কিন্তু আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি RTV ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই থাকবেন, ভালো লাগবে। আজকে আমাদের এই পর্বে যাকে অতিথি হিসেবে পেয়েছি, তিনি যখন হাসেন তখন হাজার হাজার যুবকের হৃদয় স্পন্দন বেড়ে যায়। তিনি যখন কোনো সিনেমায় কাজ করেন, দর্শক হুমড়ি খেয়ে পড়েন তাকে দেখার জন্য। আমি তো পার্সোনালি অনেক ফ্যান। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের আজকের জমজমাট আড্ডা প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। আমি আমন্ত্রণ জানাচ্ছি ভেরি ট্যালেন্টেড, ভেরি বিউটিফুল, প্লিজ ওয়েলকাম অর্চিতা আর স্পর্শিয়া। হ্যালো 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 হ্যালো, কেমন আছো তুমি? ঈদ মুবারক। ঈদ মুবারক। একটা কথা বলি, রাগ করো না। একদম না। তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। বসো। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ, জীবিত আছি, এটা অনেক। ওকে, আলহামদুলিল্লাহ। এই যে ঈদের সময় পরিবার পরিজন প্রিয়জন সবাইকে ছেড়ে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে আসার জন্য তুমি আজ্ঞা জানিয়েছো। তোমরাও তো পরিবার, আমরা তো মানে ইন্ডাস্ট্রির সবাই, উই আর আ বিগ ফ্যামিলি। এই জন্য তোমাকে ধন্যযোগ বাদ দিলাম না। ধন্যযোগ। আচ্ছা, যে প্রশ্নটা আমার এখানে এই শোতে আমি সবাইকে শুরুতেই করি, সেটা হচ্ছে তোমার কাছে ঈদ মানে কি? আমার কাছে ঈদ মানে আনন্দ, আমার কাছে ঈদ মানে ভালোবাসা, আমার কাছে ঈদ মানে ইউনিটি। আমরা সারা বছর আসলে দেখা যায় সবাই সবার জীবনে অনেক ব্যস্ত থাকি। ঈদের যে 3টা দিন থাকে বা আরও আমরা দেখা যায় আরও অনেক দিনই আমরা আসলে ঈদ পালন করি, যতদিন সম্ভব হয় আমাদের দ্বারা ঈদ করা। তো এই সময়টা হচ্ছে গিয়ে যে সবার সাথে দেখা হওয়া, বাসায় যাওয়া বা বাসায় দাওয়াত দেওয়া, এই জিনিসগুলো সবার সাথে সময় কাটানো, এইটা হচ্ছে আমার কাছে কি বলবো, মানে আমি সারা বছর অপেক্ষা করি এই সময়টার জন্য। আচ্ছা, ওকে। আমরা সাধারণত ছোটবেলায় সালামি পাই প্রচুর। বড়বেলায় তুমি কি সালামি পাও? পাই, মানে নিতে হয় আর কি, জোর করে করে। মানে পাই মানে পাওয়াই। পাওয়াই। ওকে, সালামি পেতে কতটা ভালো লাগে আর সালামি দিতে কতটা ভালো লাগে? আমার সালামি পেতে অবশ্যই মানে কি বলবো, ছোটবেলায় যেরকম ভালো লাগতো এখনো একই রকম ভাবে ভালো লাগে, খালি হ্যাঁ আগের তুলনায় এখন কম পাই। আর দিতে তো অবশ্যই ভালো লাগে, দাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। কত পেলে এবারের ঈদে আনুমানিক? সবচেয়ে বেশি পেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে, নো ডাউট। সো বেশ মোটা আস্তা কাস্তা হেলদি সালামি, মানে আসলে ওর তো উপায় নাই না দিয়ে, কোথায় যাবে বেচারা? উপায় নাই, নিরুপায়। ঘরে যখন চিন্তাই হয় তখন তো করার কিছু থাকে না। দেওয়ার পরে চেহারাটা যদি আমরা দেখতে পারতাম, উইশ। ও মোটো তোমাদের মতো না, ও খুশি খুশি দেয়, ওই বাকি হাজবেন্ডদের মতো না যে শপিং করলা কেন, এত সালামি নিলা কেন, ও একদম এরকম না। তুমি বিয়ে করেছো কবে? 1 বছর হলো। ভাই কি করে? হি ইজ আ ফাউন্ডার এন্ড সিবিও অফ আ মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি। ওকে, দ্যাটস নাইস। বিয়ের পরে তো এটা প্রথম ঈদ না? না, এটা বিয়ের পরে আমাদের 3য় ঈদ, কারণ এর আগে এনগেজমেন্ট ওয়ালা একটা ঈদ পেয়েছো? না, কোরবানি ঈদ গেছে গত বছর, আমরা কোরবানি ঈদ পেয়েছি, রোজার ঈদ পেয়েছি, দুটাই ঈদ পেয়েছি। তো ওই হিসাবে এটা 3য় ঈদ। রোজার ঈদ এটা আমাদের সেকেন্ড। প্রথম ঈদ আর সেকেন্ড ঈদ কোনো পার্থক্য বোঝো? না, নট রিয়েলি। কিন্তু যেটা আমি গত বছরে মানে প্রথম ঈদে যেটা আমি খুব অনুভব করছিলাম, যে আমি আমার জীবনের অনেকগুলা বছর এমনও হয়েছে যে ঈদের দিন আমি শুটিং করেছি, ডাবিং করেছি, মানে কাজ করেছি। তো ঈদ জিনিসটা আমার জীবন থেকে খুব একটা মানে কি বলবো, মানে গায়েবের মতোই, গায়েবী একটা। কোনো প্রভাব তোমার জীবনে ছিল না? না? ওইভাবে কোনো প্রভাব পড়েনি। এবং রমজান মাসও যেরকম থাকে না যে ইফতারের বাইরে যাওয়া, সেহরিতে বাইরে যাওয়া বা শপিং করা, এই জিনিসগুলো আমি অনেক বছর মিস করেছি, আমার জীবনে ছিলই না বলতে গেলে। তো এখন এসে মানে গত বছরও আমি এই আনন্দটা পেয়েছি, এই বছরেও আমি আনন্দটা পেয়েছি, কারণ কাজ করেছি অবশ্যই, যেটা হয় যে কাজের কারণে আমরা আসলে মানে কিছু করতে পারি না। এবং ঈদে হচ্ছে সবচেয়ে বেশি কাজের চাপ থাকে।
কিন্তু গত বছর যেমন ইচ্ছা করে আমি রোজার মাসটা কোনো কাজ করিনি, এবং এই বছরও আমি যে কাজগুলোই করেছি না কেন আমি মানে ব্যালেন্স করেছি আর কি, যে যাতে না সবকিছু করা যায়। হ্যাঁ, যে আমি আমার কাজটাও করব কিন্তু আমার পার্সোনাল লাইফে আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য যেন আমি সময়টা রাখতে পারি। ওকে। সো ওইভাবে হচ্ছে কি আমি অনেক বছর পরে আমি জীবনে বলতে পারো যে প্রথমবার তো গত বছর গেছে, এটা দ্বিতীয়বার আমি অ্যাকচুয়ালি রমজান মাসকে মানে সেলিব্রেট করেছি এবং ঈদটাকে সেলিব্রেট করছি। বাহ। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ভাইয়ার সাথে শপিং এ যাওয়া হয়েছে এবার, যেহেতু সব গুছিয়ে করা হ্যাঁ, হয়েছে? খুব একটা বেশি শপিং এ ওকে নিয়ে যাওয়া মানে ওর সাথে ওকে, দিস ইজ ফানি। নর্মালি আমরা মেয়েরা মানে বলা হয় যে মেয়েরা আমরা খুব শপিং করতে পছন্দ করি, বাট আই এম নট আ শপিং পারসন অ্যাট অল। আমি হচ্ছে অনলাইনে সারাদিন আমি জিনিসপত্র কিনতে পারবো, বাট ওই যে মার্কেটে যাওয়া শপিং, না না না, আই হেট শপিং অ্যান্ড হি লাভস শপিং। ও হচ্ছে একদম পুরো উল্টা আমার, মানে ও যে কোনো কিছু মানে নতুন একটা কিছু কিনতে পারলে ও খুশি, সেটা অনলাইনে হোক, অফলাইনে হোক, ফিজিক্যালি মার্কেটে গিয়ে হোক, মানে হি জাস্ট লাভস শপিং। তো ওর সাথে মানে ওকে নিয়ে শপিং এ দেখা যায় যে যদি আমি 10 দিন নিয়ে বের হই, 10 দিনই হচ্ছে গিয়ে ও মানে 10-20টা কাপড় কিনে নিয়ে চলে আসবে। তো এই জন্য হচ্ছে একটু শপিং এ একটু কম নিয়ে বের হই, যে না বাবা তুমি সেফ থাকো। হ্যাঁ, মানে একদিন যাই 2 দিন যাই ঠিক আছে, এত বেশি যাওয়া যাবে না। আচ্ছা, এখন তো পুরোপুরি সংসারী তুমি, তো ভাইয়ের সংসারী তুমি আছো। সংসারী সবসময় তুমি জানো যে আমার আর আমার মায়ের আমাদের ছোট্ট সংসার, এবং শুধু যে বিয়ে করলেই স্বামী নিয়ে সংসার হয় এরকম না। এখন বলতে পারো যে আমার সংসারে তৃতীয় ব্যক্তি এসেছে, মানে আরেকজন আর কি। আমার মা তো ছিলেনই, হাজবেন্ড ইন করেছেন। তো মা হাজবেন্ড মিলে এবারের ঈদটা প্রথম দিন প্রথম প্রহর কিভাবে কাটালে? উঠলে কটায়, কি কি করলে? সকাল সকাল উঠেছি, সেমাই আম্মা বানিয়েছে, আমি বানাইনি। আমি হচ্ছে টুকটাক স্ন্যাক্স বানিয়েছি, টেবিল গুছানো, এবং যেটা হয় যে একটা ও নামাজ শেষ করে আসার আগে হচ্ছে গিয়ে রেডি হয়ে বাসায় থাকা আর কি, যেন ও নামাজটা শেষ করে এসে আমাকে রেডি দেখে, এবং তারপরে সালামিটা এবং সবাই মিলে তারপরে ডাইনিং টেবিলে বসে যে নাস্তাটা, ব্রেকফাস্টটা, মানে সারাদিন তো তারপরে ঈদ তো ঈদের মতো করে কাটে, কিন্তু ওই যে শুরুটা হচ্ছে গিয়ে আমার কাছে অনেক স্পেশাল, যে ঈদটা আমি এভাবে শুরু করলাম। উঠলাম ঘুম থেকে, উঠে দেখবো যে ও নাই, নামাজে চলে গেছে, এবং তাড়াতাড়ি করে রেডি হও আসার আগে, এবং তারপরে টেবিল গুছানো, সেমাই তো মাস্ট, সেমাই ছাড়া ঈদ হয়ই না, এবং সবাই মিলে যে ব্রেকফাস্ট করা, এবং তারপর ঈদটা শুরু করা, মানে সুইট না, ইটস সো নাইস, অনেক সুইট। ফ্যামিলিতে আন্টি তো মেইনলি রান্না করেন ঈদের দিন। আমি বা আম্মু আমরা খুব একটা মানে রান্না করতে খুব ভালোবাসি, এনজয় করি, থাকে না অনেকে যে এনজয় করে, এরকম না, কারণ আম্মু তো আসলে অনেক স্ট্রাগল করেছে লাইফে, এবং ওয়ার্কিং লেডি, আমিও ওয়ার্কিং লেডি অ্যাজ ওয়েল, এবং রান্না আমার খেতে খুব ভালো লাগে, খেতে যতটা ভালো লাগে রান্না করতে ততটা ভালো লাগে না। তা আমি আর আম্মু রান্না পারি হচ্ছে শুধু যেগুলা মানে ধরো পারতে হয়, মানে ধরো যে মাংস, ডাল, ভাত, শাক, সবজি, মানে নর্মাল যেগুলো, মাছ যেগুলো খাই আমরা প্রতিদিন, এগুলো আরামসে সুন্দর মতো করে ফেলতে পারি। আমিও আম্মুর কাছ থেকে শিখেছি, আম্মু খুব মজা করে ফেলতে পারে। কিন্তু আমার হাজব্যান্ড খুব এনজয় করে রান্না করতে, হি লাভস কুকিং অ্যান্ড হি ইজ আ ভেরি গুড কুক। সো ভাইয়া মাঝে মাঝে কি ঈদের দিন আইন হাতে তুলে নেয়? শুধু ঈদ না, ঈদ ছাড়াও মাঝে মাঝে সে বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি করে আমাকে সে খাওয়ায় আর কি। সো হিজ নাইস, হিজ রিয়েলি নাইস। এবং আমি জানি না কেন জানি আমাদের দেশের মানুষদের আসলে তো সবকিছুতেই সমস্যাটা, ওই কথা বলে লাভ নেই, কিন্তু যখন তারা শুনে যে কোনো ছেলে রান্না করতে পারে এবং রান্না করতে ভালোবাসে বা রান্না করে বাসায়, এটাকে কেমন জানি পজিটিভলি নেয় না, মানে ছেলে মানুষ কেন রান্না করবে, ও তার মানে হয়তো রেস্টুরেন্টে কাজ করতো, এই টাইপের, বা বউটা ভালো না, এরকম আর কি একটা বিষয়। বাট রান্না তো আসলে সবারই পারা উচিত, কারণ এটা তো আসলে আমরা খাবারের জন্যই বাঁচি, এবং আমি যেটা খাবো সেটা কিভাবে রেডি করতে হবে সেটা আমার জানতেই হবে, এবং কেউ যদি এটাকে এনজয় করে দ্যাটস গ্রেট, এবং এটার মধ্যে তো জেন্ডারের কিছু নেই। আর সবচেয়ে বড় কথা কি, দর্শকরা একমত হবেন, সারা বিশ্বের যত নামকরা বাবুর্চি সবাই পুরুষ। এক্স্যাক্টলি। এবং আমরা একটু দর্শকের কাছে যাচ্ছি, এক্স্যাক্টলি হতে হতে দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আর টিভির পর্দায় প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। আমাদের সঙ্গে আছে সুন্দর একটা মেয়ে, আপনাদের পছন্দের মেয়ে স্পর্শিয়া, ওর সঙ্গে অনেক আড্ডা হবে ব্রেকের পর।
কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করতে চাই আর টিভির পর্দা ঈদের জমজমাট আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স উইথ কার্নিভালে। আমাদের সঙ্গে এই কার্নিভালে উৎসব করার জন্য যোগ দিয়েছে আমাদের স্পর্শিয়া। চলুন কথা বলি তার সঙ্গে। আমরা রান্নাবান্নায় ছিলাম, এবার আমরা হাজবেন্ড ওয়াইফ ম্যাটেরিয়াল থেকে বের হয়ে ওয়ার্ক ম্যাটেরিয়ালে আসি। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে আমি এখানে ফ্যামিলি টক শোতে আসছি, মানে রিলেশনশিপ টক শোতে, প্রেমের টক শোতে আসছি। ওকে, কাজ একটু গুছিয়ে করছো, বেছে বেছে করছো, সময় নিয়ে নিয়ে গ্যাপ দিয়ে দিয়ে করছো অনেক বছর ধরেই। হ্যাঁ, সো রিসেন্ট আপডেটস কি আমাদের তোমার ফ্যানরা জানতে চায়? আমার রিসেন্ট আপডেট আসলে আমি তো অনেক বছর মাঝখানে নাটক করিনি, মানে একেবারেই চলচ্চিত্র করেছি, ওটিটিতে কাজ করেছি ব্যাক টু ব্যাক অনেকগুলো। মানে আগে যেটা নাটক করতাম আমরা, সেটা আমি অনেক বছর, প্রায় 7 বছরের মতো করিনি। তো 7 বছর পরে আমি গত বছর ঈদে আমি গিয়ে প্রথম নাটক করি, এবং তারপরে তো ব্যাক টু ব্যাক আরো বেশ কয়েকটা নাটক করেছি, এবং এবার ঈদেও আমার বেশ কয়েকটা নাটক যাচ্ছে। 7 বছর 6 বছর গ্যাপ দিয়েছো, এত রুট তুমি? না, গ্যাপ দিয়েছি মানে যেহেতু আমি ফিল্মে বিজি ছিলাম। ফিল্মে তো জানো কত সময় দিতে হয় আর কি। নাটকে যেরকম আমরা ঠিক আছে 2 দিন আগে স্ক্রিপ্ট পেলেও 2 দিন পরে গিয়ে নাটক করতে পারি, কিন্তু ফিল্মের রিহার্সাল থাকে, অনেক টাইম লাগে আর কি। তো ফিল্ম করলে তার ইভেন ওটিটিতেও অনেক টাইম লাগে। ওটিটির যে প্রোডাকশনগুলো এখন হচ্ছে, বা আমি যেগুলো করেছি, যে সিরিজগুলো করেছি, তো এরপরে আসলে আর নাটক করার মানে ওই সময়টা আসলে হয়ে ওঠে না আর কি। তো গ্যাপ দিয়েছি, হ্যাঁ, ইচ্ছাও ছিল গ্যাপ দেওয়ার নাটকে, আবার মানে ভেবেছিলাম আর নাটক করব না, আবার সময়ও মানে সব মিলে হয়নি আর কি। পুরো ডিফারেন্ট একটা সেক্টরে চলে গিয়েছিলাম আমি, আর নাটক তো একদমই পুরো আলাদা আরেকটা সেক্টর। তোমার একটা মুভি সম্ভবত কাঠ বিড়ালি, খুবই প্রশংসিত, আন্তর্জাতিকভাবে প্রশংসিত। একটা গান তো আমার ভীষণ প্রিয়, নয়া গাঙের বৃক্ষ। তুমি গানটা গাইতে পারো? আমি গানই গাইতে পারি না, কিন্তু আমি খুব বাজে গান গাই। আমাকে তো প্লিজ গান গাওয়াও না এখানে শোতে। না, তো তুমি তো পাগলকে সাকর নাড়ানোর কথা মনে করে দিছো। কোনো লাভ নেই, আমি তোমার চেয়ে বড় পাগল। ওকে ওকে, গানটা তো তুমি দেখেছো ডেফিনেটলি। তোমার গানটা কেমন লাগে? আমার খুব ভালো লাগে। আমার নিজের করা কাজে আমি খুব একটা স্যাটিসফাই হই না, কিন্তু কাঠবিড়ালি হচ্ছে আমার অন্যতম একটা কাজ, যেটা দেখে আমার মানে মনে হচ্ছে যে আরো ভালো করতে পারতাম, ভালোর শেষ নেই। কিন্তু হ্যাঁ, মানে আমি স্যাটিসফাই হয়েছি অ্যাজ আ আর্টিস্ট আর কি, যে ওকে ঠিক আছে, মনে হয় একটু ভালো করেছি। এটারও তো একটা গল্প আছে না, যে ফ্রেন্ডরা মিলে কিছু কিছু বাজেট জোগাড় করে সুন্দরভাবে কাজটা নামে, আমি যতদূর জানি, পাঠক হিসেবে যতটুকু জানি। হ্যাঁ, আমাদের কাঠবিড়ালিতে ওরকম প্রডিউসার ছিল না, তো আমরা সবাই কন্ট্রিবিউট করে কাজটা করেছি। এবং আমাদের ডিরেক্টর যেই উদ্যোগটা নিয়েছে, যে থাকে না যে না আমরা সবাই মিলে চাইলে একটা সিনেমা করতে পারি, সবসময় যে বাজেটে আটকাবো, বাজেটের থেকেও বড় আসলে ইচ্ছাটা। সো হ্যাটস অফ টু হিম। এখনো অনেক ভালো ভালো ফিল্ম হচ্ছে, ঈদে অনেকগুলো ভালো ভালো ফিল্ম রিলিজ হয়েছে। তুমি কোন কোন ফিল্ম সম্পর্কে জানো? এখন পর্যন্ত একটাও দেখা হয়নি, কিন্তু আমি প্রত্যেকটা দেখবো, আমি এতটুকু জানি। আমি এমনি তো ঈদ হোক, ঈদ ছাড়া হোক, যখন যে বাংলা সিনেমা রিলিজ হয় আমি দেখি, এবং আমি হলে গিয়ে দেখি। সবার আগে কোনটা দেখবা? যেটা টিকিট পাবো, কারণ সবগুলো খুব ভালো চলছে, সবগুলো হাউসফুল যাচ্ছে। তো এবং এটা আসলে খুবই আমাদের ইন্ডাস্ট্রির জন্য, আমাদের প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এটা একটা সাকসেস। মানে একটা সিনেমা যখন হিট হয়, একটা সিনেমা যখন ভালো চলে এভাবে, তখন যে সেটা শুধু ওই সিনেমার মানুষদের জন্য সাকসেস এরকম না, আমাদের পুরো ইন্ডাস্ট্রির জন্য সাকসেস, এবং আমি মনে করি যেটা আমার জন্য সাকসেস। সো এবং অনেক বছর পর কিন্তু আমরা গেল 2-3 বছরে দেখছি যে ঈদে আমাদের সিনেমা ঘুরে দাঁড়িয়েছে, আন্তর্জাতিক মানের সিনেমাগুলো হচ্ছে। আমরা আবার কবে স্পর্শিয়াকে পাবো, যখন আমরা সিনেমা হলে ঈদের দিন টিকিট কেটে দেখতে যাব? এটা আসলে বলতে পারছি না। আমার গত বছর উইন্টারে, মানে যেহেতু সামারে তো আসলে সিনেমা শুট করা খুব ডিফিকাল্ট, সো উইন্টারে হচ্ছে আমার সিনেমার শুটিং ছিল, কিন্তু আমাদের দেশের পরিস্থিতির কারণে, রাজনৈতিক পরিস্থিতির কারণে আমার শুটিংটা পিছিয়েছে। তো এখন বলতে পারছি না আসলে যে কবে কমপ্লিট হবে এবং কবে উপহার দিতে পারবো। এই যে আমাদের সিনেমাগুলো এখন আন্তর্জাতিকভাবে ব্যবসা করছে, এটা নিয়ে যে ভাবনাটা শুরু হয়েছে, এবং বাইরের বিভিন্ন দেশের সিনেমা হলে আমাদের বাংলা সিনেমা রিলিজ হচ্ছে,
এই অবজারভেশনটা তুমি বলো, এবং তোমার কি মনে হয় যে এটাকে আরো ভালো করা যায়? আরো ভালো তো হচ্ছে, আরো ভালো হবে, মানে অলরেডি তুমি যদি দেখো যে ইভেন আমাদের আবার বসন্ত, আমার যে প্রথম রিলিজ ফিল্মটা, ওটাও কিন্তু বাইরে অস্ট্রেলিয়াতে এবং আরো কয়েকটা দেশে ওটা রিলিজ হয়েছিল, প্রদর্শিত হয়েছিল। তারপরে কাঠবিড়ালি, তারপরে যে আরো যে আমরা গত 2 বছরে আরো আমাদের কতগুলো ফিল্ম, যেমন গত বছর শাকিব খানের অনেকগুলো ফিল্ম আমেরিকাতে মানে পুরো হাউসফুল ছিল। তো এটা গ্র্যাজুয়ালি মানে গ্র্যাজুয়ালি কিন্তু এটা বাড়ছে, এবং এই বছরও যা হচ্ছে ইনশাআল্লাহ সামনের আগামী বছর আমরা দেখবো যে এটার আরো ডাবল। সো এটাও একটা অ্যাচিভমেন্ট আমাদের ইন্ডাস্ট্রির জন্য ডেফিনেটলি, এবং বাইরের মানুষ দেখছে আমাদের কাজ, তার মানে যে আমরা ওইভাবে ওই আন্তর্জাতিক মানের কাজ তৈরি করতে পারছি। সো দিস আ বিগ থিং। রাইট। নতুন নতুন অনেকে ভালো করছে, কার কার কাজ ভালো লাগে তোমার? একদম সত্যি কথা বলবো, একদম সত্যি কথা বলো। আমি খুব একটা কাজ দেখা হয় না আমার অনেস্টলি, এবং এইবার যেমন আমি এখন পর্যন্ত আমার নিজের নাটকও দেখতে পারিনি টিল নাও। আমি দেখবো, মানে সব শেষে আরাম করে দেখা যাবে 2 দিন একদম ফোন টোন অফ করে বাসায় ছুটি কাটাবো, ওই সময় হচ্ছে গিয়ে আমি নাটকগুলা, তারপরে সিনেমা তো সিনেমা হলে গিয়ে দেখবো, নাটকগুলো বাসায় দেখবো, এরকম আর কি। ঠিক আছে, নাটকগুলো বাসায় দেখো, সিনেমাগুলো বাসায় দেখো না। আবার নিজের কাজগুলো তো দেখতে হবে, নিজে কেমন করলাম। আমার খুব লজ্জা লাগে জানো নিজের কাজ দেখতে, মানে নিজেকে স্ক্রিনে দেখতে। আমি একা দেখি লুকায় লুকায়। আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলবো, কারোর সামনে এটা নিয়ে আমি কথা বলবো। তার আগে একটু দর্শকদের কাছে যাচ্ছি। দর্শক, আমাদের স্পর্শিয়া তার নিজের নাটক কিভাবে দেখে এবং দেখে তার কেমন লাগে সেগুলো জানবো। তবে নিচ্ছি প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে ছোট্ট একটা ব্রেক, আমাদের সাথেই থাকুন। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। অলরাইট, ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি। আপনারা দেখছেন আরটিভির পর্দায় আরটিভির ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। আমাদের সঙ্গে আছে অর্চিতা স্পর্শী, আমাদের প্রিয় মানুষ। চলুন কথা বলি প্রিয় মানুষের সাথে। ব্রেকের আগে দর্শকদের কথা দিয়েছিলাম, তুমি তোমার নাটক কিভাবে দেখো, দেখি তোমার ফিল কেমন হয় সেটা বলবে। আমি আমার নাটক সিনেমা যেটাই হোক আমি লুকায় লুকায় দেখি। আমি না কারোর সাথে বসে, মানে আমি জানি না, আমার ছোটবেলা থেকে এটা এরকম আনকমফোর্ট লাগে। মানে ছোটবেলা থেকে, মানে আমি তো খুব কম বয়সে কাজ শুরু করেছি আর কি, মানে কিশোরী ছিলাম তখন থেকে এখন পর্যন্ত। এখন যত বড় হয়েছে এখনো আমার লজ্জা লাগে। আমি জানি না, মানে এটা অনেকে বিশ্বাস করবে কিনা আই ডোন্ট নো, বাট আমার সিনেমার প্রিমিয়ারেও কিন্তু আমি স্ক্রিনে তাকাই না, আমি এরকম করে থাকি। আমার খুব আনকমফোর্টেবল লাগে যে আছে না যে সবাই দেখছে। এমনিতেও কিন্তু আমি যেমন অনেক মানুষের ভিড়ে যেতে কমফোর্টেবল ফিল করি না, বা অনেকে আমার দিকে তাকিয়ে থাকলে আমার খুব আনকমফোর্টেবল লাগে। বাট তাও মানে দেখতে তো হয় যে কেমন করলাম এবং আরো সামনে কি করা উচিত, হ্যাঁ ইমপ্রুভমেন্ট কোথায় কোথায় প্রয়োজন। ভাইয়া দেখে ও আমার কাজ আসলে খুব একটা দেখে না বলতে গেলে, দেখে বাট অ্যাপ্রিশিয়েট করে। হ্যাঁ, ও অ্যাপ্রিশিয়েট করে এবং খুবই সাপোর্টিভ। মানে ও চায় আমি আরো ভালো কাজ করি, অনেক কাজ করি। ইনফ্যাক্ট বিয়ের পরে আমি অনেক অ্যাক্টিভ এবং অনেক ফোকাস হয়েছি আমার কাজের ক্ষেত্রে, যেটা আমি আসলে আগে এতটা ছিলাম না আর কি। বাট কাজও দেখে না, কারণ ওর উইয়ার্ড লাগে, ওর খুব উইয়ার্ড লাগে স্ক্রিনে আমাকে দেখতে। আমার বউ মানে স্ক্রিনে দেখার পরে আমার পাশে, মানে এটা হচ্ছে কি ওর থাকে না একটা সাইকোলজিক্যাল নায়িকা আমার পাশে। হ্যাঁ, আচ্ছা, এই যে সাধারণ দর্শক পোস্টে গিয়ে একটা গালিও দিয়ে আসে, একটা গালি, ওকে সরি, মানে এই ব্যাপারটা তুমি কিভাবে দেখো? একদম ভালোভাবে দেখি না, এবং একদম ভালোও লাগে না, কারোরই ভালো লাগবে না। এবং সবচেয়ে খারাপ লাগে কি ইমতো জানো, যে ধরো আমি এমনি একটা কথা বললাম যেটার অবশ্যই আমার ইন্টেনশন ভালো বা সেন্স মানে কোনো একটা সেন্সে আমি বললাম, কিন্তু সেটাকে সবসময় বরাবর হচ্ছে গিয়ে একটা নেগেটিভ সেন্সে সেটাকে টার্ন করে ট্রোল করা, মেমস করা। হ্যাঁ, মিমস ইজ ফাইন, আই লাভ মিমস, রোস্ট করা, হ্যাঁ মানে খুব নেগেটিভলি ট্রোলিং ইজ অলসো ফাইন, বাট কতটুকু পর্যন্ত করছেন এবং কি বিষয় নিয়ে করছেন, অনেক বেশি পার্সোনালি অ্যাটাক করে ফেলে অনেক সময়। এবং যদি শুধু এটা আমার ক্ষেত্রে হতো
তাহলে আমি বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, হয়তো মানুষ আমাকে পছন্দ করে না দেখে, বা আমার কোনো ভুল আছে। কিন্তু সবাইকে নিয়েই করে। হুম। সো এইটা আমাকে অনেক বেশি আপসেট করে আসলে, যে হোয়াটস রং উইথ পিপল, যে আমরা তাদের জন্য তো কাজ করি এবং ভালোবাসাও দেয় তারা। তুমি দেখবে যে একটা ভালো কথাকেও কেমন জানি নেগেটিভলি, এবং এটার জন্য আমাদের নিউজ মিডিয়াও মানে রেসপন্সিবল, যে তারাও না এমন এমন ক্যাপশন কি করলেন স্পর্শী, মানে পুরো একটা মানে ভিতরে তুমি যদি পড়ো নিউজটা বা যদি তুমি পুরো শোটা দেখো তাহলে একটা সেন্স, কিন্তু থাম্বনেইল আর টাইটেল বা ক্যাপশন এমন দিবে যে মনে হবে যে মানে কি যেন অতটুকু কিন্তু একটা নেগেটিভ ঠাস করে মানে নিজেরও লাগে যে কি এটা। সো জাস্ট ডলার কামানোর জন্য দে আর ডুইং ইট, বাট এটা আমাদের পুরো ইন্ডাস্ট্রির ইমেজও তো খারাপ করছে। আচ্ছা, লেটস টক অ্যাবাউট দ্য প্রিন্ট মিডিয়া অ্যান্ড দ্য নিউজ মিডিয়া। এই যে মিডিয়া পার্সনরা যে মিডিয়া পার্সনদেরকে বিয়ে করে, ভালোটা কতটুকু আমাদের যারা নিউজ করতে পছন্দ করেন তারা কতটুকু উপভোগ করেন, আর নেগেটিভটা কতটুকু উপভোগ করেন? নেগেটিভটাই বেশি অবভিয়াসলি, যে এটা আসলে ভাইস ভার্সা। আমাদের অডিয়েন্স বা আমাদের দেশের মানুষরা নেগেটিভটাকে অনেক বেশি ক্যাচ করে। তুমি একটা ভালো কথা বলবে, একটা খারাপ কথা বলবে, শুনবে খারাপটা, ক্যাচ করবে খারাপটা, ভালোটা না। মানে ভালোটার প্রতি অ্যাট্রাকশনটা কম হয় আর খারাপটার প্রতি অ্যাট্রাকশন বেশি হয়। এটা আমি বলবো যে শুধু আমাদের দেশের মানুষের না, এখন এসে আসলে 2025-এ এসে আমি বলবো যে পৃথিবীর সবাই নেগেটিভটার প্রতি অ্যাট্রাক্টেড হয় বেশি সাইকোলজিক্যালি ওরা। সো স্পেশালি অনলাইন নিউজ মিডিয়া যারা, তারা আসলে দে আর ডুইং দেয়ার বিজনেস, তো যেটা বেশি চলবে তারা সেটাই বেচবে। কিন্তু এখানে আবার আরেকটা জিনিসও আছে যে আমি যেটা বেচবো মানুষ সেটাই কিনবে, কিন্তু আবার আরেকটা সাইডও আছে মিডিয়ার, মানে নিউজ মিডিয়ার বা চ্যানেল গুলার, সেটা হচ্ছে গিয়ে যারা সিনিয়র জার্নালিস্ট তাদের নিউজ কিন্তু দেখবো তারা যেভাবে লিখে, তারা যেভাবে একটা আর্টিস্টকে প্রেজেন্ট করে, যেইভাবে ওটা খুবই অন্যরকম। এটা হচ্ছে গিয়ে একটা জেনারেশন। এখন নতুন যারা আসলে জার্নালিজমকে ভালোবেসে জার্নালিজম করতে আসেনি, যারা আসলে পিওরলি বিজনেস করতে আসছে, ডলার কামাতে আসছে অনলাইনে, ফেসবুকে বা ফেসবুক জার্নালিস্ট যাদেরকে আমরা বলে থাকি, তারা আসলে হ্যাঁ দে আর ডুইং ইট রং। এবার তুমি বলো, যারা সামনে বিয়ে করবে তাদের জন্য সিক্রেট অফ হ্যাপিনেস সেটা বলো। বিয়ে জীবনের একটা মানে কি বলবো, বিয়ে করতেই হবে এরকমও কোনো রুলস নেই। যদি তোমার মনে হয় যে তুমি একটা কম্পেনিয়নশিপ চাও, তুমি একটা পার্টনার চাও তোমার জীবনে, যার সাথে তুমি তোমার সুখ দুঃখ শেয়ার করবে, যার সাথে এই জীবন যুদ্ধটা, এই যাত্রাটা তুমি শেয়ার করবে, দেন বিয়ে করো। কিন্তু ওই যে বিয়ে করতে হবে সমাজ যে, হ্যাঁ, বিয়ে শুধুমাত্র নিজের কারণে করা উচিত। আমি বিয়ে করেছি কারণ আমার মনে হয়েছে যে আমি আমার জীবনে একজনকে চাই। এটা হচ্ছে আমার প্রথম অ্যাডভাইস বিয়ে নিয়ে। আর হ্যাপিনেসের যে তুমি বলে যে সিক্রেট অফ হ্যাপিনেসের সিক্রেটটা আসলে হচ্ছে গিয়ে যে হ্যাপিনেস আমাদের ভিতরে থাকে। ধরো আমার সামনে RTV-র এই মগটা আছে, আমি চাইলে এখন এটা নিয়ে খুশিও হতে পারবো, আমি চাইলে এটা নিয়ে দুঃখীও হতে পারবো। এখন আমি খুশি হব না দুঃখী হব এটা কিন্তু আমার উপরে, এটা কি মগের উপর ডিপেন্ড করছে না। সো হ্যাপিনেসটা এরকমই যে am I choosing to be happy, then I'm happy. সম্পর্কে থাকলে প্রেমিক প্রেমিকারা কমপ্লেন করে তুমি আমাকে খুশি রাখো না, তুমি আমাকে হ্যাপি রাখো না, বা ও আমাকে হ্যাপি রাখতে পারে না, আমাকে হ্যাপি রাখো। আরে বাবা, ও কে তোকে হ্যাপি রাখার? তুমি হ্যাপিনেসটা নিতে পারো না। না, আমাকে হ্যাপি করার দায়িত্ব শুধুমাত্র আমার নিজের। সো দ্য সিক্রেট অফ হ্যাপিনেস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। ভেরি ভেরি ওয়েল সেড, এবং খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবার আমরা একটু র্যাপিড ফায়ারে যাই। আমার সামনে কিছু নাম আছে, না ইটস ভেরি ইজি, খুব কঠিন না, বরঞ্চ কঠিনের চেয়ে একটু বেশি কঠিন মনে হয়। আমি তোমার কিছু কলিগ বা কিছু ফিমেল আর্টিস্টদের নাম বলবো, তুমি তার সম্পর্কে কি ধারণা রাখো সেটা আমরা জানার চেষ্টা করবো। ওকে ওকে। মেহজাবিন, ভেরি 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 গুড, স্ট্রং, সলিড অ্যাক্ট্রেস। সাফা কবির, ফ্রেন্ড and an amazing person. শক, pretty, beautiful. তানজিন তিশা, gorgeous. পারশা ইভানা, very good dancer and a very sweet girl. অর্চিতা স্পর্শিয়া, the best. I love Orchita Sportia.
হিমি, লম্বা, অপূর্ব, জেন্টলম্যান, নিশো, very good actor, শাকিব খান, mega star, ইয়াস, মুশফিক আর ফারহান, good soul and a very good friend, ওকে, সিয়াম, very good as a human being, শরীফুল রাজ, one of the best actor আমাদের জেনারেশনে। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তুমি চাইলে দর্শকদের অন্য কথা বলতে পারো কিন্তু চাইলে। ঈদ মোবারক, এবং প্লিজ আপনারা একটু ভালো ভালো চিন্তা করেন, ভালো ভালো বলেন, তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো। লট অফ লাভ ওয়ান্স अगेन ফর ইউ। দর্শক বন্ধুরা, আপনাদের আমরা অনেক ভালোবাসি, তাই তো এত আয়োজন, দাওয়াত কাজ বাদ দিয়ে আপনাদের জন্য বসে আছি এই আয়োজনে। যদি এতটুকু আপনাদের আনন্দ দিয়ে থাকি সেখানে আমাদের সার্থকতা। আবারও দেখা হবে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই RTV সঙ্গে থাকবেন। ঈদ মোবারক, বাই বাই।